সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আশিক এলাহি। আজকে কথা বলবো আইনের সংশোধনী বিষয়ে, অর্থাৎ আমাদের দেশে প্রচলিত রেজিস্ট্রেশন আইন, মূলত যার মাধ্যমে এই বাংলাদেশের যত রকমের দলিল রেজিস্ট্রেশন হয়ে থাকে এই আইনটি দ্বারা এটি নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এই আইনটি বাংলাদেশের যে আইনটি রয়েছে সেটি হচ্ছে 1908 সনের আইন, রেজিস্ট্রেশন আইন, এবং এটি আজ থেকে 118 বছরের পুরনো আইন। সম্প্রতি ইতিমধ্যেও এই আইনটির বেশ কিছু ধারায় সংশোধনী আনা হয়েছে। সেটি 2005 সনে একবার করা হয়েছে এবং এর পরবর্তী সময়ে করা হয়েছে। সম্প্রতি এই 2026 সনে এসে এটিকে এর কিছু কিছু ধারায় আরও সংশোধনী আনা হয়েছে এবং এটিকে সময়োপযোগী করার চেষ্টা করা হয়েছে। আজকে এই আইনের সংশোধনীর ফলে কি কি পরিবর্তন হলো এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এর কোথায় কোথায় সংশোধনীটি এসেছে। সম্প্রতি সরকার এটি অধ্যাদেশের মাধ্যমে, যে অধ্যাদেশের 2026 সনের 4 নম্বর অধ্যাদেশ, এই অধ্যাদেশের মাধ্যমে 1 জানুয়ারি বা 1 জানুয়ারি 2026 সনে যে গ্যাজেট প্রকাশ করেছেন, এই গ্যাজেটের মাধ্যমে এই আইনের সংশোধনীর বিষয়টি উল্লেখ করেছেন। এর আলোকে পরবর্তী সময়ে এই সংশোধনী অনুসারে আইনের বাস্তবায়ন হবে। এটি 2026 সনের সংশোধিত তামাদি আইন হিসেবে এটিকে অধিকতর সংশোধনের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এখন যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে যে কোথায় কোন কোন ক্ষেত্রে এই আইনের সংশোধনী আনা হয়েছে, এই বিষয়টি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করার চেষ্টা করি। প্রথমত, এই আইনের 17 এর এ ধারায় সংশোধনী আনা হয়েছে। 17 এর এ ধারায় যে বিষয়টি ছিল, বিদ্যমান আইনে যেটি ছিল সেটি হচ্ছে যে বায়না দলিল, অর্থাৎ সম্পত্তি ক্রয় বিক্রয়ের চুক্তির যে দলিলটি রয়েছে, যেটিকে আমরা বায়না দলিল বলে থাকি, এই বায়না দলিলটি সম্পাদন হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করার বাধ্যবাধকতা ছিল বা ছিল এই আইনটিতে। এই জায়গাটিতে সংশোধন করে যে বিষয়টি করা হয়েছে, এই সম্পাদনের পর দেখা গেল যে 30 দিন আসলে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা কম হয়ে যায়। এই চিন্তায় বা এই আলোকে এটিকে বাড়িয়ে 60 দিন করা হয়েছে। অর্থাৎ কোনো ক্রেতা বিক্রেতা যদি তাদের মধ্যে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের চুক্তি করেন, অর্থাৎ যেটিকে আমরা বায়না দলিল বলে থাকি, এই দলিলটি চুক্তি বা সম্পাদনের পরবর্তী 60 দিনের মধ্যে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করা বা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, যেটি আগেও বাধ্যতামূলক ছিল। অর্থাৎ 2005 সনের পর থেকেও এই রেজিস্ট্রেশন, বায়না দলিল রেজিস্ট্রেশনটি বাধ্যতামূলক ছিল, এখনও সেটি আছে। শুধু যেইটি সংযোজন করা হয়েছে এই সংশোধনের মাধ্যমে, সেটি হচ্ছে যে দলিল সম্পাদন, অর্থাৎ দলিলটি যেদিন সই স্বাক্ষর হলো, দুই পক্ষ স্বাক্ষর করলেন, সেটি হচ্ছে সম্পাদন। এবং এই সম্পাদনের পরবর্তী 30 দিনের মধ্যে রেজিস্ট্রি অফিসে এটি রেজিস্ট্রি করার বাধ্যবাধকতার কথা বলা ছিল আইনে। এটিকে পরিবর্তন করে এই সময়টি বাড়িয়ে 60 দিন করা হয়েছে, অর্থাৎ 60 দিনের মধ্যে এটি রেজিস্ট্রেশন করতে হবে। এটি হচ্ছে 17 এ ধারার একটি সংশোধনী আনা হয়েছে। এরপরে আর যে সংশোধনী রয়েছে সেটি হচ্ছে 26 ধারায় একটি সংশোধনী আনা হয়েছে। 26 ধারার যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে অবস্থান করে তিনি বাংলাদেশ থেকে একটি আমমুক্তার দলিলনামা সম্পাদন এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে সম্পত্তিটি হস্তান্তর করতে পারেন। এই জায়গাটায় এই যে বাংলাদেশ থেকে যে দলিলটি তৈরি করে দেওয়া হয়, আমমুক্তারনামা দলিল, সেটি দেশের বাইরে, অর্থাৎ বাংলাদেশি নাগরিক বিশ্বের যে দেশে অবস্থান করছেন তার কাছে পাঠানো হয়। সেই সম্পত্তির মালিক অর্থাৎ বিক্রেতা তার কাছে বা পাওয়ারদাতা তার কাছে পাঠানোর পর সেখান থেকে সেটি যথাযথভাবে স্বাক্ষর এবং সই স্বাক্ষর হওয়ার পর বাংলাদেশে আসার পর এর আরও বেশ কিছু কাজ থাকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়নের ব্যাপার আছে, জেলা প্রশাসক থেকে অনুমতির ব্যাপার আছে, ট্রেজারিতে স্ট্যাম্পের ব্যাপার রয়েছে। এই সকল কার্যক্রম সম্পন্ন করে তারপর রেজিস্ট্রি অফিসে উপস্থাপন করার কথা বা উপস্থাপন করার বিধান রয়েছে। এবং বাংলাদেশে এই দলিলটি দেশের বাইরে থেকে স্বাক্ষর হয়ে আসার পরবর্তী 4 মাসের মধ্যে এটি রেজিস্ট্রি অফিসে উপস্থাপন করার কথা বলা আছে, মানে করতে হবে রেজিস্ট্রি করার জন্য প্রক্রিয়া শেষ করে।
এই জায়গাটিতে সংশোধন এনে বলা হয়েছে যে এই সময়সীমাটি বাড়িয়ে করা হয়েছে 6 মাস। অর্থাৎ বিদেশে অবস্থিত বা বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক যদি কোনো সম্পত্তির তিনি আমমুক্তা নিযুক্ত করতে চান, এই দলিলটি সম্পাদন দেশের বাইরে বসে করবেন এবং এটি বাংলাদেশে এসে রেজিস্ট্রেশন করার জন্য সময় দেওয়া হয়েছে 6 মাস। 6 মাসের মধ্যে রেজিস্ট্রি অফিসে এটি রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করতে হবে। এই আইনের মাধ্যমে এটিকে সংশোধনী আনা হয়েছে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে যে 72 ধারার একটি সংশোধনী আনা হয়েছে। সেখানে বলা হয়েছে যে কোনো সম্পত্তি রেজিস্ট্রেশন করতে গেলে রেজিস্ট্রেশন অফিসার বা রেজিস্ট্রেশন সাব রেজিস্ট্রার যদি সেটিকে রেজিস্ট্রেশন করতে অস্বীকার করেন এবং এই পর্যায়ে যদি সংক্ষুব্ধ ব্যক্তি যদি মনে করেন যে এই বিষয়ে আপিল করবেন, তাহলে আইনে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে 30 দিনের মধ্যে, এই যে রেজিস্ট্রেশন করতে অস্বীকার করার সময় 30 দিনের মধ্যে জেলা রেজিস্ট্রারের কাছে আপিল করতে হবে। এটি ঠিক আছে। এখানে যেটি করা হয়েছে যে এই আপিল দায়ের করার পর পরবর্তী সময়ে বেশ সময় লাগতো, এই সময়সীমাটাকে কমিয়ে 45 দিনের মধ্যে সেই আপিলটি নিষ্পত্তি করার কথা এই আইনে বলা হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। অর্থাৎ এই যে আপিল, অর্থাৎ আমি রেজিস্ট্রেশন করতে পারলাম না, কোনো কারণে সাব রেজিস্ট্রার সেটি রেজিস্ট্রেশন করলেন না এবং এই বিষয়ে আমি সংক্ষুব্ধ হয়ে আপিল করলাম জেলা রেজিস্ট্রারের কাছে। সেখানে আগে বা বর্তমানে বেশ সময় প্রয়োজন হয়তো, বিভিন্ন কারণে দেরি হইতো বা সময় লাগতো। এখন সেটাকে একটি বাইন্ডিংসের মধ্যে আনা হয়েছে, একটি নির্দিষ্ট সীমানার মধ্যে আনা হয়েছে এবং বলা হয়েছে যে 45 দিনের মধ্যে সেই আপিলটি নিষ্পত্তি করতে হবে। আর একটি যেটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে যে ওয়ারিশ সম্পত্তির ক্ষেত্রে কোনো সম্পত্তির ওয়ারিশ যদি তার পিতা বা মাতার নাম খতিয়ানে অর্থাৎ রেকর্ডে যদি থাকে, তাহলে তারা এই সম্পত্তিটি সাব কবলার মাধ্যমে দান বা হেবার মাধ্যমে হস্তান্তর করতে পারেন। এই সুযোগটি দেওয়া হয়েছে যে যেটি খতিয়ানে তার নাম থাকতে হবে। অর্থাৎ সরকার কর্তৃক নির্ধারিত যে জরিপ হয়েছে, রেকর্ড হয়েছে, রেকর্ডের ফলে যে খতিয়ান সৃষ্টি হয়েছে, সর্বশেষ খতিয়ান, যেমন আমাদের দেশে সর্বশেষ বিআরএস বা বিএস, কোথাও কোথাও বিডিএস খতিয়ান বা জরিপ হয়েছে, এই খতিয়ানে যদি কোনো ওয়ারিশের তার পূর্বপুরুষ অথবা মহিলার নাম থাকে, অর্থাৎ উত্তরাধিকার যার কাছ থেকে হয়েছেন তার নাম যদি থাকে, তাহলে তারা সেই সম্পত্তিটি দলিলের মাধ্যমে সাব কবলা বা দান বা অন্য কোনোভাবে হস্তান্তর করতে পারবেন। তবে শুধু দর্শক, এই 118 বছরের পুরনো এই আইনটির কিছু কিছু ধারা সংশোধনী আনার ফলে আমরা আশা করছি যে এই ক্ষেত্রে আরও সময় উপযোগী হবে, আরও বেশি কার্যকর হবে, সুযোগ সুবিধার ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে সুবিধা বাড়বে বলে আমরা মনে করছি। আর আজকে এই সংশ্লিষ্ট যারা এই বিষয়ে কাজ করেন তাদের জন্য সুবিধা হবে যে এই সংশোধনীটি কোথায় কিভাবে আনা হয়েছে এই বিষয়টি নিয়ে শেয়ার করলাম। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।